তাহলে দেখো আবার আমরা স্টার্ট করি। y ইকুয়াল mx প্লাস c, এখানে m হচ্ছে ঢাল পজিটিভ, আর তো বললামই তো যদি m পজিটিভ হয় তাহলে ডান দিকে হালবে আর x অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে, আর যদি নেগেটিভ হয় তাহলে তোমার হাতের এই যে এইদিকে হালবে, বাম দিকে হালবে, এবং x অক্ষের সাথে অ্যাঙ্গেলটা হবে স্থূলকোণ। ঠিক আছে? আর এখন আমি যদি সি এর কথা আসি, সিটা যদি পজিটিভ হয়, এই যে সি পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, সি যদি পজিটিভ হয় তাহলে ওয়াই অক্ষের পজিটিভ অংশ কোনটা বলো? ওয়াই অক্ষের পজিটিভ অংশ হচ্ছে এইটুক, ওয়াই অক্ষের নেগেটিভ অংশ হচ্ছে এইটুক। তাহলে সি এর মান যদি পজিটিভ হয় তাহলে ভাববা যে রেখাটা মানে কর্তিত অংশটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ অংশে, আর যদি সি এর মানটা নেগেটিভ হয় তাহলে ভাববা যে কর্তিত অংশের মানটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। ঠিক আছে? যদি সি এর মান পজিটিভ হয় তাহলে কর্তিত অংশ থাকবে ওয়াই অক্ষের অংশে, পজিটিভ অংশে, আর যদি সি এর মান নেগেটিভ হয় তাহলে কর্তিত অংশ থাকবে ওয়াই অক্ষের নেগেটিভ অংশে। তাহলে বলতো এই রেখার ঢালটা কেমন হইতে পারে বলতো? এর মান যেহেতু পজিটিভ তাই এটা হচ্ছে উপরের অংশে পজিটিভ অংশ। এরকম থাকার কথা না, এই রেখাটা এরকম হওয়ার কথা না, অনুমান নির্ভর। কারণ দেখো সি এর মান পজিটিভ না, তার মানে সি এর মানটা কাটবে কোত্থেকে? এটা হচ্ছে সি এর মানটা, এই যেটুকু, পজিটিভ এটা হচ্ছে অংশ সি এর ভ্যালুটা। এইটুকু হচ্ছে সি এর ভ্যালুটা। আর এইদিকে হলো কেন? কারণ এই যে যে অ্যাঙ্গেলটা, এই যে যে অ্যাঙ্গেলটা বলতো, এই অ্যাঙ্গেলটা কি এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করছে না? এই যে রেখাটা, এই রেখাটা এই যে এক্স অক্ষের সাথে এই যে যে অ্যাঙ্গেলটা, এটা কি সূক্ষ্মকোণ তৈরি করছে না? হ্যাঁ। তাহলে ঢাল কি পজিটিভ না? এই যে, তাহলে এই রেখাটাই কিন্তু আসলে এই রেখাটা মিন করছে। এগুলো কিন্তু আমরা ফ্রি হ্যান্ড আঁকছি, যে ফ্রি হ্যান্ডে। তার মানে এই রেখাটা তুমি যদি আঁকো তাহলে এরকম। ঠিক আছে? আচ্ছা, এটা গেল 1 নাম্বার। আমি যদি বলি 2 নাম্বার, এটা কিন্তু আমাদের সরলরেখা সহ হইতেছে পড়াশোনা। মাইনাস এম এক্স প্লাস সি যদি বলি, বলতো এই গ্রাফটা কেমন হবে? মাইনাস এম এক্স প্লাস ঢাল হচ্ছে মাইনাস, বাট সি হচ্ছে এটা প্লাসই, হচ্ছে মানে ওয়াই অক্ষের স্থূলকোণ, পজিটিভ অংশ। হ্যাঁ, তাহলে স্থূলকোণ বা তাহলে ওয়াই মনে অক্ষের করো পজিটিভ। কলমটা এইভাবে, প্রথমে রেখাটা তুমি মনে মনে এইভাবে রাখবা, মনে মনে কলমটা প্রথমে ওয়াই অক্ষের সাপেক্ষে রাখবা। তো ঢাল নেগেটিভ, তাহলে হালবে কোন দিকে? এইভাবে হালবে নাকি এইভাবে হালবে? না, বাম দিক দিয়ে এখন হালবে না? যেটা আঁকছি প্রথমটার বিপরীত দিকে। হ্যাঁ, এই তো। এখন এইটা হবে বলতো, এইটা হবে নাকি এইটা হবে? দুইটাই তো হইতে পারে, বলতো এইটা হবে নাকি এইটা হবে? না, ওয়াই ইকুয়াল যেহেতু সিটা যেহেতু পজিটিভ তাই উপরেরটাই হ্যাঁ, হবে। এই যে এইটা হবে। এই তো ফ্রি হ্যান্ড আঁকাই ফেললাম। ঠিক আছে? এইটা হলো আমাদের হ্যাঁ। এই রেখাটা। তো শেষ। তো আমরা আরেকটা দেখি, ওয়াই ইকুয়াল এম এক্স মাইনাস সি, এটা বলো এটা কি হবে? ওয়াই ইকুয়াল এম এক্স মাইনাস সি, হ্যাঁ, তাহলে হালবে কোন হচ্ছে দিকে? হালবে কোন দিকে? সূক্ষ্মকোণ নিচের হ্যাঁ, দিকে। এই তো, এটা কিন্তু, তাই না? হ্যাঁ। তাই না? এটা হচ্ছে সি। এই যে ও এখন নেগেটিভ অংশে কাটছে, আর এই যে সূক্ষ্মকোণ তৈরি করছে, এই যে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন এটা যদি বলি ওয়াই ইকুয়াল মাইনাস এম এক্স মাইনাস সি, যদি এটা আঁকতে বলি, ওয়াই ইকুয়াল তাহলে মাইনাস এম এক্স। স্থূলকোণ নিচের দিকে। হ্যাঁ, এই যে এটা। ঠিক আছে না? দেখো এই যে কত হ্যাঁ। বড় একটা স্থূলকোণ তৈরি করছে, আর এখান থেকে এইটুকু অংশ মাইনাস সি, তাই না? হুম। মাইনাস সি, এই তো। তাহলে এই চারটা পজিশন আসলে তুমি আঁকতে পারবে না? পারবো। হ্যাঁ, এই তো। তাহলে এই যে এইটা আমাদের মোটামুটি শেষ হলো। এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা আরেকটা দেখবো। দেখো আমরা রিভাইজ করা করতেছি। x ইকুয়াল টু 3, বলতো এই রেখাটা কত, কোনটা? x ইকুয়াল টু 3, এটাও তো এটাও তো একটা সমীকরণ, তাই না? সমান থাকা মানে সমীকরণ। সেখানে সোজা যে বরাবর সোজা। ওয়াই আর এক্স যে থাকতে হবে কোনো কথা আছে? শুধু এক্স ও থাকতে পারে সমীকরণে, শুধু ওয়াই ও থাকতে পারে সমীকরণে, আবার দুইটাও থাকতে পারে। এমন কথা বললো না যে শুধু এক্স আছে তাহলে এটা সমীকরণ না, ওয়াই তো নাই, না এমন কোনো কথা না। আমাদের সমীকরণ মানে সমান থাকলেই সেটা সমীকরণ।
যদি সমান চিহ্ন থাকে কোথাও কোনো একটা গাণিতিক ফাংশনে অথবা কোনো একটা গাণিতিক বাক্যে যদি সমান থাকে ভিতরে পাশে যেখানেই থাকুক না কেন, তাহলে ওইটাকেই বলা হবে একটা সমীকরণ। তো এখানে সমান আছে তাহলে সমীকরণ এক কথায়। এখন এইটার গ্রাফটা কেমন হবে এটা চিন্তা হচ্ছে করো ওয়াই তো। অক্ষের সাথে সমান্তরাল। এই তো পারফেক্ট, এক্স ইকুয়াল টু 3, তার মানে এক্স অক্ষের পজিটিভ দিয়ে গুণে যাও, 1 2 3, তাহলে এটা সোজা। তার মানে এই বরাবর ডাইরেক্ট শেষ। তো এটি এটি ইনশাআল্লাহ পারবা। এখন আমি যদি বলি যে x ইকুয়াল টু 4, এটা একই অবস্থা হবে, কিন্তু আমি যদি বলি x ইকুয়াল টু 0, তাহলে কোনটা হবে? ইকুয়াল 0, হ্যাঁ, এই যে ওয়াই অক্ষটা আর কি। y অক্ষটাই হলো x ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা যদি বলি y ইকুয়াল টু 3, তাহলে কোনটা তাহলে হবে? সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এই তো পজিটিভ অংশ। আমি যদি -3 বলি, y ইকুয়াল টু -3, তাহলে হচ্ছে 1 হ্যাঁ, 2 নেগেটিভ দিকে, y অক্ষের নেগেটিভ নেগেটিভ দিকে। দিকে 1 2 3, এবার 22 এই যে এটা। ঠিক আছে, এখন আমি যদি বলি y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, x ওয়াই অক্ষরেখাটা, ইকুয়াল 0, এক্স অক্ষরেখাটা। হ্যাঁ কোনো y এর ভ্যালু নাই। এই তো ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা হ্যাঁ, এখন আবার আগের অবস্থায় আমরা একটু ব্যাক করি। হ্যাঁ, এইটাতে আমরা একটু ফেরত আসি। এই যে আমাদের যে ম্যাথটা ছিল, আমি যে তোমাকে এটা দিছিলাম যে x ইকুয়াল টু 2y, এটা আঁকো। এখন আঁকতে পারবা না বলো? তাহলে আমরা x ইকুয়াল টু 2y এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসলাম, যে এরকম ফরম্যাটে নিয়ে আসবো। কোন একটা ইকুয়েশন দেওয়া থাকলে আমাদের আরো অনেক ওয়ে আছে, আমরা আরো অনেক পদ্ধতিতে আমরা সমীকরণ আঁকতে পারি। ঠিক আছে, আমরা জাস্ট আজকে যেটা পড়লাম সেটা একটা নিয়ম পড়লাম, y ইকুয়াল টু mx প্লাস c, আমাদের আরো নিয়ম আছে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি বুদ্ধি খাটাইয়া এটা আঁকো, এই রেখাটা আঁকো। তোমাকে বললো যে এই রেখাটা আঁকো, তুমি কি করলা? এই ফরম্যাট নিয়ে করলা, y ইকুয়াল টু mx প্লাস এই ফরম্যাটে নিয়ে গেলা। এখন এই ইকুয়েশনটা দেখে তুমি বলো m এর মান কত? এই যে এটার সাথে তুলনা করো, y ইকুয়াল টু mx প্লাস c, এই যে এখানে তো x আছে, x হাফ, থাকলো, এই যে x আছে হাফ। হাফ, এই তো পারফেক্ট। m এর মান হচ্ছে হাফ, পজিটিভ হাফ, নেগেটিভ নেই কিন্তু, এটা হচ্ছে পজিটিভ হাফ, তাহলে ঢাল হচ্ছে পজিটিভ। ঢাল আমি পাই গেছি পজিটিভ, এবং কোন দিকে হালবে সেটাও পাই গেছি, ডান দিকে হালবে এবং সূক্ষ্মকোণ তৈরি করবে, পাই গেছি। এখন সি এর মান কত বলো? 0। সি এর মান কত? সি এর মান নাই, তার মানে সি এর মান 0। সি এর মান 0 হওয়া মানে কি বলো তো? সি এর মান 0 হওয়া মানে কি? এর মান 0 মানে এটা এক্স ওয়াই অক্ষকে মানে খণ্ডিত করে নাই। করবে না, এক্স ওয়াই অক্ষকে কোনো অংশেই পজিটিভেও না নেগেটিভেও না, কোনো অংশেই খণ্ডিত করবে না। তার মানে কি কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। হ্যাঁ, কোন মূল বিন্দুগামী? বিন্দুগামী সরলরেখার মূল সমীকরণ ওয়াই বিন্দুগামী, ইকুয়াল mx। mx, y ইকুয়াল টু mx। এই যে y ইকুয়াল টু mx হচ্ছে মূল বিন্দুগামী সমীকরণ, যেখানে c এর মান থাকবে না। c এর মান থাকবে না মানে y অক্ষ থেকে কোনো অংশ কাটবে না। মনে করি আমি এই রেখাটা আঁকলাম, এটা কি মূল বিন্দুগামী? না, এটা y অক্ষ থেকে কোনো একটা অংশ কাটছে, তার মানে c এর মান আছে। আমি যদি বলি এই ইকুয়েশনটা, এখানেও দেখো y অক্ষ থেকে কাটছে, c এর মান আছে, এটা মূল বিন্দুগামী না। আমি যদি এইটা বলি, এটা মূল বিন্দুগামী না। আমি যদি এইটা বলি, এটা মূল বিন্দুগামী না, এখানে c এর ভ্যালু গুলি আছে। বাট আমি যদি এই রেখাটা যদি বলি, এটা মূল বিন্দুগামী, এটাতে এটা সি মূল নাই। বিন্দুগামী এবং কোনো সি নাই, y অক্ষের পজিটিভ অংশ কাটে নাই, y অক্ষের নেগেটিভ অংশ কাটে নাই। যদি আমি এইটা বলি, এটাও সেম এটাও মূল একই বিন্দুগামী। অবস্থা, y অক্ষ থেকে কোনো অংশ কাটে নাই, সি এর মানটা 0। ঠিক আছে, এখন তুমি বলো যে এই যে যে রেখাটা, এই রেখাটা কোনটা হবে? মূল বিন্দুগামী হবে, বুঝে ফেলছি, সি এর মান নাই যেহেতু। এখন এইটা হবে নাকি এইটা হবে? যেহেতু প্লাস হ্যাঁ, পজিটিভ, ওই জন্য এক্স অক্ষের পজিটিভ দিকে হবে। হ্যাঁ, তারপর সূক্ষ্মকোণ যেটা সেটাই, যেটা, তাই না? এই তখন রেখাটা, হবে এই রেখাটা হবে না, এই রেখাটা অনেক স্লো কোণ তৈরি হয়ে যাচ্ছে। মানে প্রথমে রেখাটা এই দিকে দিয়েছে, হালছে কোন দিকে বলতো? এই দিকে হালছে না? ডান তো দিকে। এই রেখাটাই হবে পজিটিভ। কিন্তু যদি ঢাল যদি নেগেটিভ হইতো, তাহলে হাল তো কোন দিকে? এই যে এই দিকে হতো, তাহলে এই রেখাটা হতো। তাহলে বলছো, তাহলে আমরা এই যে এই গ্রাফটা এরকম আঁকাইতে পারবো না, এই গ্রাফটা হচ্ছে এরকম। ঠিক আছে, দেখো আমরা এখন, হ্যাঁ, নতুন কিছু ক্রিয়েটিভে যাই। তোমাকে বলা হলো x ইকুয়াল টু y এবং x ইকুয়াল টু 4, দুইটা রেখা না? এটা এটা একটা রেখা, এটা একটা রেখা। আর এগুলো বলতো, এগুলো কি স্ট্রেট লাইন নাকি বক্ররেখা, মানে সরল রেখা নাকি বক্ররেখা এগুলো? সরলরেখা। সরলরেখা কেমনে বুঝলা?
কারণ এটার উপর কোনো পাওয়ার নাই। এই তো পারফেক্ট। যদি একের অধিক পাওয়ার থাকে তাহলে সেটা হবে বক্ররেখা, সরলরেখা হবে না। যেমন এই যে উপরে দুইটা আছে, বলো তো, এই যে এই দুইটা রেখা কি সরলরেখা হবে নাকি বক্ররেখা হবে? বক্ররেখা। হ্যাঁ, এই দুইটা রেখা বক্ররেখা হয়ে যাবে। এই তো পারফেক্ট। তো তাহলে আমরা দেখি আবার আগের অবস্থায় ফেরত আসি। তো এই যে যে এত রেখা এবং এত রেখা দুটি দ্বারা আবদ্ধ অংশ চিহ্নিত করো। এই যে চিহ্নিত করো, পারবা না? কি বলছে কোশ্চেনটা আগে বুঝো আবার। এত এবং এত দুটি দ্বারা, মানে রেখা দুটি দ্বারা, সেখানে আরেকটা কথা বলি, হ্যাঁ এই যে এত এবং এত রেখা দুটি দ্বারা আবদ্ধ অংশ চিহ্নিত করো। তার মানে কি আসলে এই দুইটারে তুমি যদি প্লট করো, মানে গ্রাফে যদি এই দুইটা রেখা আঁকো, তাহলে দেখবা যে তারা একটা নির্দিষ্ট এরিয়া আবদ্ধ করছে, সেই এরিয়াটা চিহ্নিত করতে হচ্ছে। তো আমরা আগে এট ফার্স্ট কাজ হচ্ছে আমরা আঁকাই ফেলবো। আমরা আঁকাই ফেলবো, দেখো x ইকুয়াল টু ওয়াই, তাহলে y ইকুয়াল টু x লেখা যায় না? একই তো কথা। হ্যাঁ, তো এটার সাথে তুলনা করি আমরা, y ইকুয়াল mx প্লাস c। এগুলো তো বারবার লেখার কোনো দরকার নেই, মনে মনে এগুলা চিন্তা করবো। তো বলো ঢাল কি, পজিটিভ নাকি নেগেটিভ? ঢাল কত বলো তো? 1। ঢাল হচ্ছে 1, c এর মান c এর মান 0। এটা মূল তো বিন্দু ঢাল, সরলরেখা। এই তো এই যেটা, এবং কি পজিটিভ, পজিটিভ। আঁকাই ফেলছি, এটার 1 নম্বর ইকুয়েশন আঁকাই ফেলছি। হ্যাঁ, তারপরে বলো x ইকুয়াল টু 4, x ইকুয়াল 4, এটা তো নরমালি আঁকা যায়, এই সমীকরণের সাথে তুলনা করা লাগে না, না, এটা নরমালি আঁকা যায়, এটা তুলনা করা লাগে না। x ইকুয়াল টু 4 মানে কি গুণে যাবা, x অক্ষ বরাবর কি পজিটিভ 4 না, x এর মান হচ্ছে 4, তাহলে গুণে যাবা, এই যে 1 2 3 4, y অক্ষের সমান্তরাল রেখা। এই তো এই যে এটা, ঠিক আছে। এটা হইলো তোমার x ইকুয়াল টু y, আর এই রেখাটা হচ্ছে তোমার x ইকুয়াল টু 4। আমি রেখা দুইটা আঁকাই ফেলছি, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এখন কোশ্চেনটা কি ছিল, রেখা দুটি দ্বারা আবদ্ধ অংশ চিহ্নিত করো। তাহলে বলো এই রেখা সাথে এখানে x অক্ষ সহ থাকবে, কথাটা মানে একদম পারফেক্টলি যদি বলি হবে যে এত এত এবং x অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্র, আবদ্ধ অংশ চিহ্নিত করো। মানে x অক্ষ সহ, মানে এখানে তিনটা ব্যাপার, একটা হচ্ছে এই একটা রেখা, এই একটা রেখা, আরেকটা হচ্ছে x অক্ষ। এই তিনটা জিনিস দ্বারা আবদ্ধ কোন অঞ্চলটা বলতো? ওই যে ত্রিভুজটা। এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে এই রেখা, এটা হচ্ছে এই রেখা, তার মানে এইটুকু। তাহলে আমরা এরকম ভাবে আবদ্ধ করতে পারবো আঁকায়া, পারবো। এই যে এভাবে আমাদের আগে আমাদের মেন যে টার্গেটটা ছিল কি বলতো, আমি যে এখানে যে টার্গেট গুলো লিখলাম, মেন কাজ হচ্ছিল যে চিত্র আঁকতে হবে, যে চিত্র আঁকতে হবে এবং নির্দিষ্ট এরিয়া চিহ্নিত করতে হবে, চিহ্নিত করতে হবে। তাহলে 1 নাম্বার ধাপটা পারবা না? হ্যাঁ, দেখো 1 নাম্বার ধাপটা আরো আছে তোমার, এটা তো আমি তোমাকে জাস্ট এখন দেখালাম স্ট্রেট লাইন, এটি আমরা যা দেখালাম স্ট্রেট লাইন, বাট এই যে আমি যে এখানে উপরে কিছু যে তোমার যে ম্যাথ লিখছিলাম, এগুলো কিন্তু স্ট্রেট লাইন না, এগুলো কিন্তু বক্ররেখা। আমরা যে সরলরেখার যে চ্যাপ্টারটা পড়ছি, সরলরেখার চ্যাপ্টারটা পড়ছি বিদায় আমাদের কাছে ইজি মনে হলো এবং করে ফেললাম, কিন্তু আমরা এরকম বক্ররেখা তো করি নাই, এখন আমরা করি নাই। তাহলে বক্ররেখা কেমনি করব এখন? এটা আমরা করব, ইন্টার সেকেন্ড ইয়ারের বই আছে, কনিক্স নামে একটা অধ্যায় আছে, সেই কনিক্সে আমরা হ্যাঁ, পড়বো এইগুলা। অনেক। তো হ্যাঁ কনিক্স, তো ওইখানে আমরা যখন পড়বো তখন দেখবা যে ঠিক এখানে যেমন তোমার এই যে একদম পানির মতো লাগতেছে না, একদম ইজি লাগতেছে, ঠিক ওইখানেও দেখবা যে তুমি যখন কনিক্সটা করো তখন পানির মতো লাগবে, এগুলা দেখলে পরে একদম আঁকাই ফেলবা চটপট। কিন্তু তারপর আমি এখনই হালকা করে বলতেছি, ঠিক আছে? তো মনে রাখো, কারণ এখন অঙ্ক করতে তো লাগবে আপাতত। তো সরলরেখার পার্টটা শেষ আমাদের, সরলরেখার পার্টটা আমরা চিহ্নিত করে ফেলতে পারবো, সমস্যা নেই। এখন আমরা দেখবো বক্ররেখাগুলো কিভাবে চিহ্নিত করবো। তো বক্ররেখার মধ্যে আমি তো ক্যাটাগরি করি, বক্ররেখার মধ্যে একটা আছে কনিক্স। কি আছে? কনিক্স, মানে পরীক্ষায় যেগুলি আসে, একটা হচ্ছে কনিক্স, আরেকটা হচ্ছে তোমার বৃত্ত। এই তিনটা জিনিস আসে, মানে এই দুইটা জিনিস আসে। আর উপরে তো সরলরেখা, তো তোমাকে বললাম সরলরেখা তো তুমি পারবাই, বৃত্তও পারবা, বৃত্ত পড়ছি আমরা। তো সরলরেখা পারবাই, তো কনিক্স এর ব্যাপারটা বলি আমরা, বৃত্তের ব্যাপারটাও পারবা। বৃত্তের জেনারেল ইকুয়েশনটা কি মনে আছে তোমার? বৃত্তের জেনারেল ইকুয়েশন x স্কয়ার প্লাস ওয়াই প্লাস স্কোয়ার
প্লাস 2gx বলো 2gx প্লাস 2fy 2fy প্লাস প্লাস c ইকুয়াল টু 0, অথবা এটা ছাড়া আরেকটা ছিল না, x মাইনাস ওই যে k হোল স্কয়ার প্লাস y মাইনাস না h স্যার হোল স্কয়ার ইকুয়াল h টু, মাইনাস এইচ x মাইনাস এইচ x এর মান কে না ধরো h বুঝ না হ্যাঁ মানে ওইটা ধরতে তোমার সমস্যা নাই, ওটা তুমি কেউ ধরতে পারো, h ও ধরতে পারো, কোনো প্রবলেম নাই। বাট এখানে একটা জিনিস থাকে বিয়োগ আকারে, এই যে x থেকে বিয়োগ আকারে এখানে একটা জিনিস থাকে, y থেকে বিয়োগ আকারে আরেকটা জিনিস থাকে, এটা তুমি h ধরতে পারো, কে ধরতে পারো, এটাকে a ধরতে পারো, এটাকে b ধরতে পারো, তোমার ইচ্ছা, ওটা কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তুমি এফ জি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা একটা বলা যায় আর এটা একটা বলা যায়, এটা একটা বৃত্তের ইকুয়েশন, এটা একটা বৃত্তের ইকুয়েশন। এই বৃত্তের ইকুয়েশনে বলো তো সেন্টার কোনটা হবে? সেন্টার মানে কেন্দ্র, h কে এইচ কে, বাট আমি এখানে কে যেহেতু আগে লিখছি তাহলে কি হবে? কে কে এইচ, হ্যাঁ এই তো কে এইচ হবে, মানে এক্স এর আগে লিখতে হয়। আমাদের স্থানাঙ্ক যে লিখি আমরা, স্থানাঙ্কের ক্ষেত্রে এই যে কমা দিয়ে যে ব্যাপারগুলো লিখি, প্রথমে কার ভ্যালুটা লিখতে হয়? প্রথমে লিখতে হয় এক্স এর ভ্যালুটা, তারপরে লিখতে হয় কার ভ্যালুটা? ওয়াই এর ভ্যালুটা। তো এই যে এখানে এক্স এর ভ্যালুটা আমি আগে লিখলাম, যদি তুমি এখানে এইচ দাও তাহলে এখানে এইচটা আগে দিতে হবে। তো এটা হচ্ছে সেন্টার। তো রেডিয়াস কত হবে? আর ব্যাসার্ধ রেডিয়াস হচ্ছে আর, হ্যাঁ রেডিয়াস হচ্ছে আর। তো বৃত্ত আসলেও পারবা, বৃত্ত আসলে এরকম ফরম্যাটে নিয়ে আসে আঁকাইতে পারবা। তো বৃত্তটা আমরা পড়বো, দেখবো, সমস্যা নেই। তো আমাদের এখন মাথা ব্যথা হচ্ছে কনিক্স নিয়ে, কারণ কনিক্স নিয়ে আসে, বারবার আসে, বেশি আসে। তো কনিক্স হচ্ছে আবার কনিকটা স্যার তিনটা। কি বক্ররেখা হ্যাঁ হ্যাঁ, এটা বক্ররেখা, এনে বক্ররেখা সবই, কনিক্স, বৃত্ত, এগুলো সব মানে সরলরেখা বাদে, সরলরেখা বাদে তুমি যা কিছু দেখতেছো পৃথিবীতে, যা কিছু দেখবা সবই হচ্ছে বক্ররেখা, সব বক্ররেখার অন্তর্ভুক্ত। ওই সকল বক্ররেখার মধ্যে আবার কি করছে জানো? ক্যাটাগরি করছে, মানে ওই বক্ররেখার জগৎটার মধ্যেই কিছু কিছু বক্ররেখাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন একটা ক্যাটাগরি হচ্ছে কনিক্স, একটা ক্যাটাগরি হচ্ছে কনিক্স। যেমন আমি খাতার মধ্যে এই যে একটা দাড়ি দিলাম, এটা একটা বক্ররেখা। এই যে আরেকটা দিলাম, তুমি মানে কলম দিয়ে যদি খাতার মধ্যে একটা আঁকিবুকি করো না, তোমার ইচ্ছা মতো একটা আঁকিবুকি করলে ওইটা একটা বক্ররেখা। কিন্তু তুমি একদম স্ট্রেট লাইন যদি দাও, ওটা হচ্ছে সরলরেখা। তার মানে বুঝতে পারতেছো যে সরলরেখাটা বাদে আর যা কিছু তুমি আঁকিবুকি করো না কেন, ওগুলো সব হচ্ছে বক্ররেখার অন্তর্গত। মানে বক্র মানে তেরাবেরা রেখা। ওই বক্ররেখার মধ্যে আবার কিছু কিছু রেখাকে, মানে কিছু কিছু বক্ররেখাকে তোমার ক্লাসিফাই করছে। তার মধ্যে একটা ক্লাসিফাই হচ্ছে তোমার কনিক্স, নাম দেওয়া হয়েছে। কনিক্স হচ্ছে আবার তিন ধরনের, একটা হচ্ছে প্যারাবোলা, একটা হচ্ছে কি প্যারাবোলা। এগুলো তোমার লাগবে, ইন্টারভিউ পড়তে হবে, একটু দেখো তো কনিক্স আছে কিনা। যদি কনিক্স তোমাদের শর্ট সিলেবাসে না থাকে তাহলে ভাইবে নাও যে এখানেও কনিক্স লাগবে না, আসবে। কনিক্স আছে মেবি আছে, হয়তো আছে কনিক্সটা হ্যাঁ আজকে একটু দেখো তো, কারণ কনিক যদি না থাকে তাহলে কিন্তু এখানেও আসবে না, বুঝছো? তো সাবধান, একটু দেখে আমাকে জানাবা। তো তারপর আমরা দেখি কনিক্স হচ্ছে থাকার কথা, কারণ কনিক্স না থাকলে কেমনে সম্ভব, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কনিক্স তো লাগবেই। তো যাই হোক, তো স্যার আছে কনিক্স হচ্ছে আছে, হ্যাঁ তাহলে পড়া লাগবেই। তো দেখো, ওইখানেও পড়া লাগবে, এখানেও কিন্তু পড়া লাগবে, যে এখন একটু দেখো হালকা, এখন একটু দেখে দাও। তো কনিক্স হচ্ছে তিন ধরনের আবার, একটা হচ্ছে প্যারাবোলা টাইপের, মানে প্যারাবোলা নাম মুখস্থ করবা, একটা হচ্ছে প্যারাবোলা, আরেকটা হচ্ছে উপবৃত্ত। আচ্ছা ইংলিশে লিখবো নাকি বাংলাতে লিখি? যেটা এটা হচ্ছে লিখুন স্যার পরাবৃত্ত, এটার বাংলা হচ্ছে পরাবৃত্ত। কি নাম? পরাবৃত্ত। পরাবৃত্ত দুই নম্বরে যেটা বলতেছি উপবৃত্ত, উপবৃত্ত মানে ইংলিশ নাম হচ্ছে এলিপস, ইলিপস, এগুলো বই আছে, ইলিপস, দরকার নাই এখন, আপাতত দরকার নেই। তো তুমি বাংলাটাই দেখো আগে। একটা হচ্ছে পরাবৃত্ত, আরেকটা হচ্ছে উপবৃত্ত, আরেকটা হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটা জিনিস, এই যে তিনটা জিনিস গোলদারি দিতেছি, এই যে তিনটা জিনিস, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে উপবৃত্ত, আরেকটা হচ্ছে অধিবৃত্ত। এই তিনটা জিনিসকে বলা হয় কনিক্স। কনিক্স কয় প্রকার বলো? কনিক্স হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পরাবৃত্ত, আরেকটা হচ্ছে উপবৃত্ত, আরেকটা হচ্ছে অধিবৃত্ত। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা, যে কনিক্সটা বেশি আসে সেটা হচ্ছে পরাবৃত্ত আর হচ্ছে উপবৃত্ত, অধিবৃত্তটা আসে না, অধিবৃত্ত আসে না। আমরা শিখবো এই দুইটা, উপবৃত্ত আর হচ্ছে পরাবৃত্ত। তার উপবৃত্তটা আবার একটু কম আসে, তো বেশি আসে যেটা সেটা হচ্ছে পরাবৃত্ত, এবং কি এটা ইজি আছে, সবচেয়ে ইজি হচ্ছে পরাবৃত্ত, এবং কি পরাবৃত্তটাই বেশি আসে। এটা তোমার 100%, আমি বলে দিলাম 100%, মানে বেশি আসে আর কি বুঝাচ্ছি, 100% এটা আসবেই বলা বলা যায়, পরাবৃত্তটা বেশি আসে,
তারপর উপবৃত্ত, তারপর অধিবৃত্ত থেকে আসে না। আর বৃত্তের ব্যাপারটা তো বললামই, অঙ্ক করবো যখন তখন বুঝতে পারবা। আর সরলরেখা তোমরা আঁকাইলেই। এখন আমরা চলো পরাবৃত্তটা দেখি। হ্যাঁ, পরাবৃত্তটা যদি আমি দেখি, পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন, পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। পরাবৃত্তের মানে সাধারণ ইকুয়েশন, সাধারণ সমীকরণ। একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। দেখো এই দুইটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ দুইটা, একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এগুলো কিছুই না, যেমন এই যে তোমাকে বললাম না আমাদের জেনারেল ইকুয়েশন হচ্ছে যেগুলো, হ্যাঁ। আমাদের কতগুলো জেনারেল ইকুয়েশন আছে, y ইকুয়াল টু mx প্লাস c, তারপরে তোমার আরো আছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, আছে না এরকম? হুম। তো এগুলো যেমন জেনারেল সরলরেখার জেনারেল ইকুয়েশন, ঠিক সেম ভাবে এগুলো হচ্ছে পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন। এই দুইটা হচ্ছে পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন, মানে সাধারণ ইকুয়েশন। তখন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এ মানে কি আসলে? 4 তো 4ই সংখ্যা এটা। তো এ মানে কি? এক্স তো এক্সই বুঝি আমরা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এ মানে কি? এ ধ্রুবক মানে হচ্ছে, একটা। হ্যাঁ একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। বাট জিনিসটা কি আসলে দেখো, ব্যাপারটা বুঝবা। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইলাম, এখানে তুমি খেয়াল করো তো এই দুইটার মধ্যে পার্থক্য দেখো তুমি। এখানে কিন্তু এক্স স্কোয়ার, এখানে কিন্তু ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই এখানে এক্স, মানে উল্টা, এটা আরেকটার উল্টা, মানে এটা যেটা তার উল্টা এটা। তো ব্যাপারটা এরকম যে যদি দেখো যে, মনে রাখবা, খুব সাবধান মনে রাখবা, এগুলো আমরা হায়ার ম্যাথে প্রমাণ করব তখন ওই সময়। তো এক্স স্কোয়ার যদি যদি এক্স স্কোয়ার থাকে তাহলে ভাববা পরাবৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে। কোন অক্ষকে স্পর্শ করবে? যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স স্কোয়ার কে স্পর্শ করবে, স্পর্শ করবে। আর যদি ওয়াই স্কোয়ার থাকে তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। সিম্পল বিষয়। এক্স এক্স স্কোয়ার থাকলে এক্স অক্ষকে স্পর্শ করবে, ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। আবার এখানে দেখো 4ay, এই 4ay এর আগে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। কি বললাম? 4ay এর আগে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। এখানেও 4ay মানে 4ax, এটার আগে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। হ্যাঁ নিশান দেখো, তো এখানে 4ay এর আগে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, এখানেও প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। আর এক্স স্কোয়ার থাকলে এক্স অক্ষকে স্পর্শ করবে, ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। অক্ষকে তো স্পর্শ ব্যাপারটা করবে। দেখো। হ্যাঁ, আর পরাবৃত্তের শেপটা হচ্ছে এরকম। পরাবৃত্তটা দেখতে কিরকম? এরকম। ব্যাপারটা বুঝছো? এটা কি একটা বক্ররেখা না? এই যে বাঁকা বাইকে গেছে, এইটাই। এই যে যে কলমটা আছে না, কলমটাকে তুমি যদি যদি বাঁকাও, ইউ এর মতো, ইউ ইউ আছে না, ইউ এর মতো, ওই ওই শেপ, ওই শেপের বক্ররেখাটাকে বলা হচ্ছে আমাদের কনিক্স। আর এটা কোন ধরনের কনিক্স? পরাবৃত্ত। পরাবৃত্ত শেপটা হচ্ছে এরকম। ঠিক আছে? তো দেখো, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করবে। এক্স অক্ষ কোনটা? এটা। এক্স অক্ষ হচ্ছে এইটা। তাহলে আর এটা কি পজিটিভ না? 4ay এর আগে কি পজিটিভ না? তাহলে পজিটিভ দিকে হবে। এই যে এটা, আচ্ছা। এটার গ্রাফটা হচ্ছে এটা। কেন? এই যে বললাম না এক্স স্কোয়ার মানে এক্স অক্ষকে স্পর্শ করবে। এই যে যে পরাবৃত্তি, এটাকে বলা হয় শীর্ষ। এই যে এই মাথাটাকে বলা হয় কি জানো? শীর্ষবিন্দু। কি বলা হয়? এই পরাবৃত্ত কিন্তু এটা শীর্ষবিন্দু। অসংখ্য যাইতেই থাকবে। এই যে এই মাথা না, এই পর্যন্ত যাইতেই থাকবে, যত কিয়ামতের আগ পর্যন্ত দিতেই পারে এই পর্যন্ত। বাট আমরা অত বড় আঁকাই না, জাস্ট এই পর্যন্ত, মানে বুঝাই যায় যে এই যাইতে থাকবে এই পর্যন্ত। এমন না যে এটা এই পর্যন্ত শেষ, সেরকম না, এটা এই পর্যন্ত যাইতেই থাকবে। তো এটাকে তাহলে কি বলা হবে বলতো? শীর্ষবিন্দু। পরাবৃত্তের এটাকে বলা হয় শীর্ষবিন্দু বা চূড়াবিন্দু। এই শীর্ষবিন্দুটা এক্স অক্ষকে স্পর্শ করবে যদি এক্স স্কয়ার থাকে। তাহলে দেখো না, এই যে এক্স অক্ষকে স্পর্শ করছে না? করছে। তারপরে একটা ব্যাপার খেয়াল করো, এটা তো এইভাবেও তো হইতে পারতো, এইভাবে হইতে পারতো না? এই যে এইটাও তো এক্স অক্ষকে স্পর্শ করছে। এই যে পরাবৃত্তটা তো এই এক্স অক্ষকে স্পর্শ করছে।
হ্যাঁ এটা স্পর্শ করছে বাট নেগেটিভ দিকে, ওয়াই এর নেগেটিভ দিকে। তাহলে এইটা হবে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, আর এইটা হবে তোমার -4y। এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। এই তো পারফেক্ট, বুঝছো? এখন আমি এটার ক্ষেত্রে হ্যাঁ আসি। এটা বলতো ওয়াই স্কোয়ার মানে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। হ্যাঁ তাহলে এখন এইভাবে হইতে পারে, আবার হইতে পারে কোন ভাবে, উল্টা দিকে। এই দিকে হইতে পারে। তো এইটা হবে কোনটা বলতো? ওয়াই প্লাস স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস এক্স এর মান প্লাস, এক্স এর মান প্লাস কারণ পজিটিভ দিকে। আর এইটা হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস -4x। 4ax। এই তো পরাবৃত্ত শেষ। আঁকাইতে পারবা এখন? হ্যাঁ হ্যাঁ আঁকাইতে পারবা, আঁকাইতে পারবা। এখন আমি এর ব্যাপারটা বলি, এ মানে আসলে কি মিন করে। এ মানে মিন করে তোমার উপবৃত্তের কিছু ফোকাস থাকে, অনেক ধরনের মানে আমাদের ইয়াস মেকানিজম আছে। তো এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দুটা নির্দেশ করে। কি নির্দেশ করে? শীর্ষবিন্দু নির্দেশ করে। তো ওটা আমরা ধীরে ধীরে আমরা একবার দেখবো আমরা। আচ্ছা তো বলো তাহলে আমরা পরাবৃত্ত কি আঁকাইতে পারবো? পারবো, দেখো আমরা কয়টা প্র্যাকটিস মোটামুটি করে পারবো। দেখে ফেলি। যেমন এখানে আমরা এই দুইটাই দেখতেছি, এক্স স্কয়ার ইকুয়াল টু ওইটা না, আমরা একটু ম্যাথ টাইপের দেখি। যেমন ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স। বলো এটা কি সরলরেখা নাকি সরলরেখা না? হ্যাঁ এটা কি সরলরেখা নাকি বক্ররেখা? বক্ররেখা। বক্ররেখা। যদি বক্ররেখা হয়েই থাকে তাহলে এটা কোন ধরনের বক্ররেখা? কনিক্স। কনিক্স এর মধ্যে আবার এটা কোন টাইপের মধ্যে পড়ে? মানে পরাবৃত্ত। কিসের প্যারাবোলা। মধ্যে? হ্যাঁ পরাবৃত্ত। প্যারাবোলা মানে পরাবৃত্ত। কেন পরাবৃত্ত? দেখো আমাদের পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন কোনটা? y স্কয়ার ইকুয়াল টু 4ax, আরেকটা আছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। তো কোনটার সাথে মিলে যায়? এটা এটার সাথে মিলে গেছে, তার মানে অবশ্যই পরাবৃত্ত। তো এখানে বলতো y স্কয়ার ঠিক আছে, x ও ঠিক আছে, বাট 4 এ তো নাই, 4 এ তো নাই। তাহলে বলতো 4 এর মান কত আসলে? কে বলছে নাই? 4 এ অবশ্যই আছে, 1। এখানে 1 আছে। 1, 4 এর মান অবশ্যই আছে, 4 এর মান হচ্ছে এখানে 1, কিন্তু আছে 1। তো দেখ তাহলে আমরা এটা আঁকাই। তাহলে বলো আঁকা, এটা এটা আঁকাও। y স্কয়ার ইকুয়াল টু x আঁকাও। পজিটিভ নাকি নেগেটিভ? দুইটা হ্যাঁ জিনিস খেয়াল করবা। পজিটিভ। একটা জিনিস খেয়াল করবা যে এটা কি এক্স স্কয়ার নাকি ওয়াই স্কয়ার, কোন অক্ষকে স্পর্শ করবে শীর্ষবিন্দুটা। তারপরে দেন খেয়াল করবা যে এটা কি এক্স এর মানটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা খেয়াল করবা। তো ওয়াই অক্ষকে স্পর্শ করবে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এরকম হবে অথবা এরকম হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, তাহলে অবশ্যই আঁকাই ফেললাম। ক্লিয়ার? হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা। এই তো শেষ। এখন আমি যদি বলি এটা এক্স স্কয়ার ইকুয়াল টু -5y, বলতো 4 এর মান কত? -5। -5। মানে 4 এর মান -5 নাই বলে বলবা 5। তাহলে মাইনাসটা কার? এটা মাইনাসটা হচ্ছে মনে করো ওয়াই। মাইনাসটা হচ্ছে ডিরেকশন, মানে ডিরেকশন হ্যাঁ বলতে কোন ডিরেকশন দিকে নির্দেশ হবে। করার জন্য, তার এটা হচ্ছে মাইনাস, তাহলে কার? এটা ওয়াই এর। বাট আমি যদি বলি 4 এর মান কত, তাহলে 4 এর মান তোমাকে বলতে হবে 5। যাক ওটা আমরা পড়বো, এখানে সমস্যা নাই। তো বলো তাহলে এটা আঁকাইলে কি হবে বলো? এক্স স্কয়ার আছে, তাহলে কোন অক্ষকে স্পর্শ করবে? এক্স স্কয়ার ওয়াই এক্স অক্ষকে স্পর্শ করবে। এক্স অক্ষকে স্পর্শ করবে, কিন্তু কোন দিক হইয়া? নেগেটিভে নাকি পজিটিভে? নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে। তাহলে এই যে এটা, তাই না? তা -5টা কোন দিকে মানে কি এটা স্পর্শ করবে কি -5 বিন্দুতে? না এই যে এক্স স্কয়ার, আগে দেখো তুমি এক্স স্কয়ার আছে না, হ্যাঁ কোন অক্ষকে স্পর্শ করবে তাহলে? এই যে এক্স এক্স অক্ষ এটা না? অক্ষকে। হ্যাঁ। এখন এক্স অক্ষে যদি স্পর্শ করতে চাই তাহলে এইভাবেও হইতে পারে, এইভাবে হইতে পারে, আর কোনো ভাবে হইতে পারে। না ওটা এইভাবে হইলে বলতেছি তো, না তো, মানে এইভাবে হইলে তো ওয়াই অক্ষকে স্পর্শ করা। এখন না মাইনাসের ওটা না ব্যাপারটা তো। দেখো। হ্যাঁ মাইনাসের ব্যাপারটা দেখো এখন। তো এটা মাইনাস, হ্যাঁ এখন এইভাবে হবে নাকি এইভাবে হবে? মাইনাস হওয়া মানে হচ্ছে তাহলে ওয়াই অক্ষের নিচের দিকে। নেগেটিভ অংশে। হ্যাঁ ওয়াই অক্ষের নেগেটিভ অংশে, তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ অংশ কোনটা? এই যে এই পাশ, তাহলে নিচের এইভাবে হবে। দিকে। আর যদি এখানে পজিটিভ থাকতো তার মানে ওয়াই অক্ষের পজিটিভ অংশ, ওয়াই অক্ষের পজিটিভ অংশ কোনটা? এইটা। তাহলে এইভাবে হইতো। ক্লিয়ার মানে ব্যাপারটা? আমি ওটা বলতেছি না তো, আমি বলতেছি যে
-5 এর কাজ, আমরা এখানে 5 এর কাজটা তো কিছুই আচ্ছা করতে আচ্ছা, পারি হ্যাঁ না। বুঝতে পারছি। ওইটা হলো 4 এ, ওইটা এখন না জানলেও চলবে, বুঝছো? দেখো আমি একটু হালকা দেখাচ্ছি। তাহলে এখানে আমরা 4 এর মান পাচ্ছি কত? 5, তাই না? হ্যাঁ, তাহলে আমি a সমান লিখতে পারি 5/4। 4। এর মান হচ্ছে 4। এখানে a হচ্ছে, a দিয়ে অনেক কিছু করা যায়। তোমার a নরমালি মূলত আমাদের শীর্ষবিন্দু নির্দেশ করে। কি বিন্দু নির্দেশ করে? শীর্ষবিন্দু না, আসলে শীর্ষবিন্দু। মূলত তোমার এটা নির্দেশ করে তোমার ওই যে ফোকাস থাকে আমাদের, ফোকাস। যদি বলতে চাই তাহলে ডিটেইলসে বলা লাগে, আসলে এক কথায় বলা অ্যানসারটা দেওয়া যায় না। তোমার এটা হলো আমাদের নরমাল পরাবৃত্ত। আমাদের নরমাল পরাবৃত্ত যদি আমি একটু স্পেসিফাই করে যদি আঁকাই, মনে করো আমি আঁকাইলাম এটা, এটা একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তের এইটাকে বলা হয় শীর্ষবিন্দু, এইটাকে বলা হয় তোমার ফোকাস। মাঝখানে একটা বিন্দু থাকে যেটাকে বলা হয় ফোকাস। আমরা বিভিন্নভাবে প্রমাণ দেখি এই বিন্দুটা কোথায়, এখানে 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 কোথায় এখানে আছে। এক একটা পরাবৃত্তের এক একটা পার্ট ভিতরে থাকে, এটাকে বলা হয় ফোকাস। এই ফোকাসের একটা তুমি বিন্দু পাবা, ওই বিন্দুটা বের করতে হবে তোমার এ দিয়া, মানে এর ভ্যালুটা দিয়া। এই যে এই যে এখানে আমরা বের করলাম না, ওই এর ভ্যালু দিয়ে আমাদের বের করতে হবে। শীর্ষ বের করবা, তাও একটা এর ভ্যালুতে লাগবে। তারপরে তুমি এই ফোকাস থেকে তুমি একটা সমীকরণ লিখতে পারো, এটাকে বলা হয় দ্বিকাক্ষ রেখা। এটার তুমি সমীকরণ বের করবা, তাও এ লাগবে। এটা সমীকরণ বের করবা, তাও তোমার এ লাগবে। তো এর কাহিনী আছে। তো এ হচ্ছে জাস্ট কিছু বিন্দু বের করার একটা মান, একটা বিন্দু বের করার একটা মান। তো আপাতত এটা এখন লাগবে না। এটা কিছু বুঝি নাই। যাক, এটা এখন আপাতত তোমার লাগবে না, ঠিক আছে? ওটা আমরা পরে ডিটেলসে যখন পড়বো তখন। এটা আপাতত লাগবে না, তোমার যতটুকু এখন লাগবে এটা আমি একটু বলে দিলাম। তো বলো, এখন আঁকাইতে পারবা তো? পারবো। আচ্ছা, তো এখন আমি কিছু, এই যে এখানে মনে করো একটা আমি যদি বলতাম, আচ্ছা নতুন করে বলি, তোমাকে আমি বললাম যে x² মনে করো যে বললাম y, তারপরে বললাম y² = 3x। তোমাকে এই দুইটা রেখা এত এবং মানে এই দুইটা রেখার আবদ্ধ অংশ চিহ্নিত করো। আবদ্ধ অংশ এই যে চিহ্নিত করো, পারবা? তো আমাদের আঁকাইতে হবে, মানে এই দুইটা মিলে একটা আবদ্ধ এরিয়া তৈরি করে, সেই এরিয়াটা চিহ্নিত করো। তো বলো y²= y, এটা কেমনে হবে? x², তার মানে কি x অক্ষকে স্পর্শ করবে, এটা হচ্ছে x অক্ষ। x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেমন হবে? এটা এইভাবে হইতে পারে, অর এইভাবে হইতে পারে। এখানে তো y এর আগে কি পজিটিভ, তাহলে y অক্ষের পজিটিভ অংশ হবে, তাহলে এই অংশ হবে, তাহলে হচ্ছে এটা, বুঝছো? এটা হচ্ছে x²= y। এখন y²= 3x, এটা y² আছে, তাহলে y অক্ষকে স্পর্শ করবে এবং 3x মানে পজিটিভ, তাহলে x অক্ষের পজিটিভ অংশ থাকবে। আঁকাইছি? হ্যাঁ, তাহলে বলো এখন কোন এরিয়াটা? এই দুইটা রেখার যেটা আবদ্ধ অংশের কাটছে। এরিয়া, এই যে এইটুকু। পাই গেছি আমরা? হ্যাঁ, এই তো আমরা আঁকানো শিখে ফেলছি অলরেডি। তো এটা হচ্ছে পরাবৃত্ত। তো আমরা কালকে থেকে ইন্টিগ্রেশন শুরু করব, মানে একদম, মানে ইন্টিগ্রেশন আমরা তো পড়েই ফেলছি অলরেডি, জাস্ট ওইটাকে আমরা এখন ব্যবহার করব। ওই ইন্টিগ্রেশন যে শিখলাম, ওই ইন্টিগ্রেশন দিয়ে কি করব, ওই ব্যবহারটা আমরা করব কোন ক্ষেত্রে? এইসব এরিয়া বের করার ক্ষেত্রে আমি ওইসব ইন্টিগ্রেশনের যে থিওরি গুলো যে আমরা পড়লাম এতক্ষণ, সেই থিওরি গুলো আমরা এখানে ইউজ করে এই সকল অংশের এরিয়া বের করবো। আমি তোমাকে ফার্স্ট দিনই বলছিলাম যে ইন্টিগ্রেশন কেন আমরা ইউজ করব, কি করব। ওই যে বলছিলাম যে আমাদের যদি নরমাল ত্রিভুজ ক্ষেত্র থাকে, সেটার এরিয়া বের করতে পারি আমরা কি করে? ত্রিভুজের সূত্র জানা আছে আমাদের, বিভিন্ন ধরনের ত্রিভুজের সূত্র কিন্তু জানা আছে, ভূমির যে সমবাহু, উচ্চতা, অসমবাহু, সব সমবাহু, ধরনের ত্রিভুজের সূত্র জানা বিষমবাহু। আছে, আমরা বের করে ফেলতে পারি। যদি আয়তক্ষেত্র থাকে তাও আমাদের সূত্র জানা আছে, বের করে ফেলতে পারি। যদি বর্গ থাকে তাও জানা আছে, যদি সমান্তরিক থাকে, ট্রাপিজিয়াম থাকে, রম্বস থাকে, সব ধরনের ম্যাক্সিমামে আমাদের ক্ষেত্রগুলার সূত্র প্রতিপাদন করছে বিজ্ঞানীরা, তো ওগুলো আমরা ইজিলি বের করতে পারি। কিন্তু এই যে যে একটা শেপ তোমাকে বললাম, বলতো এই শেপটার ক্ষেত্রফল বের করো তো। এই যে এটা তো তোমাকে কোনো এইটুকুই শেপেই বের নাই। করতে হবে। এটা তো তুমি কোনো কিছুর মধ্যে ফেলাইতে পারতেছো না, কোনো সূত্র জানা নেই, তাহলে কি করবা? কিন্তু তোমার এরিয়া বের করতে হবে।
ওই যে তখন তোমার ক্যালকুলাসের সাহায্য নিতে হবে। এই সকল সমস্যার সমাধান করার জন্য তো বিজ্ঞানী ইন্টিগ্রেশন ক্যালকুলাস আবিষ্কার করছে। তখন তোমার কি করতে হবে? ইন্টিগ্রেশন। ওই যে তোমাকে প্রথম দিনই বলছিলাম কি করব প্রথমে? এই অংশটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ছোট ছোট অংশে আয়তক্ষেত্রের মতো ভাগ বানাবো। করব, মানে তারপর যোগ। প্রত্যেকটা আয়তক্ষেত্রের এরিয়া বের করে প্রত্যেকটা যোগ করে দিব। তো ব্যাপারটা এই যেরকম। ঠিক আছে? তো এখন আমাদের এটা দিয়া এই ক্যালকুলাস ইউজ করে ডিফারেন্ট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সবকিছু ইউজ করে এটার এরিয়াটা বের করতে পারবো। যেমন আমি এখানে তোমাকে কোশ্চেনটা দিছি কি রেখার মানে এত এত রেখার আবদ্ধ অংশ চিহ্নিত করা। আমি আজকে চিহ্নিত কেমনে করবো এটা দেখেন। তোমার ওইখানে কোশ্চেনে কিন্তু চিহ্নিত করতে বলবে না। কোশ্চেনে বলবে যে এত রেখা এবং এত রেখার আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের কর। কোশ্চেন বলবে এটা এত এবং এত রেখার আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের কর। কিন্তু ওই যে ক্ষেত্রফল বের করার আমি কয়েকটা ধাপ বলছিলাম। এট ফার্স্ট তোমার কাজ হচ্ছে চিত্র আঁকানো। চিত্র আঁকায় ওই চিহ্নিত অংশটা বের করে ফেলা, তারপরে ইকুয়েশন লেখা। তুমি যদি এইটুক পারো তাহলে তুমি এখন মানে বাকি যে আমাদের প্রসেস গুলো আছে ওগুলো তুমি পারবে, কারণ ওগুলো আমাদের এখন অলরেডি শেখা হয়ে গেছে। কিভাবে আমাদের ক্যালকুলাস করতে হয় এটা আমাদের শেখা মোটামুটি হয়ে গেছে, তো ওগুলা পারবা। কিন্তু এই চিত্র আঁকানোর প্রসেসটা আজকে ছিল সম্পূর্ণ নতুন, এটা আমি আজকে দেখাই। তো বাকিটা আমরা ইজিলি দেখতে পাবো, সমস্যা নাই। তো বলা এই পর্যন্ত বুঝছো কিনা? এটা হচ্ছে পরাবৃত্তের ব্যাপারটা। বুঝছি। পরাবৃত্তের ব্যাপারটা এখন উপবৃত্তের ব্যাপারটা একটু বলেই দেই। উপবৃত্তের ব্যাপারটা একটু বলেই দেই, খুব কম আসে তারপরে বলে দেই। আর কম আসলেও আসুক আর যা আসুক, এখন অতটা মাথা ঘামায় না এগুলো নিয়ে। তো আমরা যখন ম্যাথ পড়বো তখন তো ইনশাল্লাহ ডিটেলসই পড়বো ওইখানে, কনিক যখন পড়বো। তো উপবৃত্তের জেনারেল ইকুয়েশনটা আমি বলি। জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এরকম: এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি। স্কোয়ার আছে সরি বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন, উপবৃত্তের জেনারেল ইকুয়েশন। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে প্লাস। তোমার আরেকটা আছে অধিবৃত্ত, অধিবৃত্তের এখানে মাইনাস। তো যাই হোক, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। উপবৃত্তটা আরেকটু ব্রড, বুঝছো? উপবৃত্তের হ্যাঁ, শেপটা দেখতে এরকম। আমি যদি এটা আঁকাই, উপবৃত্ত পৃথিবী যে কক্ষপথে ঘুরে বলতো, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে, সেই শেপটা আচ্ছা কখনো বুঝছি কোনো বইয়ে উপবৃত্ত পাইছিলা? কিরকম। উপবৃত্তাকার পথে ঘুরে। হুম। উপবৃত্তাকার পথে ঘুরে পৃথিবী, কিন্তু সূর্যকে কেন্দ্র, এটা মনে করো সূর্য, এটা হইলো পৃথিবী। পৃথিবী কিন্তু এরকম সম্পূর্ণ বৃত্তা, আমরা তো জানি না আসছি কি, ম্যাক্সিমাম আমরা মানে যারা এসএসসি লেভেল পর্যন্ত পড়ে তারা জানে কি বৃত্তাকার পথে ঘুরে। সূর্য মাঝখানে থাকে, পৃথিবী এবং অন্যান্য গ্রহ যেগুলো আছে ওগুলো সুন্দর মতে বইয়ের মধ্যে চিত্র আঁকানো থাকে, তাই তাই না? বইয়ের মধ্যে মানে ছোটবেলার বই যেগুলো আছে ওইগুলোর বইয়ের মধ্যে চিত্র আঁকানো থাকে এরকম ভাবে গোল করে। বাট আসলে কিন্তু অ্যাকচুয়াল গোল না। এখানে যদি সূর্যটা থাকে, তোমার পৃথিবী ঘুরে এইভাবে, যে এরকম উপবৃত্তাকার পথ, বুঝছো? সরি, এটা হচ্ছে উপবৃত্তাকার পথ। এই যেটা হলো সূর্য, তোমার পৃথিবী এই যে এটা, এই যে এভাবে ঘুরে। তাহলে এটা কি ডিমের মতো না? মানে উপবৃত্তাকার শেপটা হচ্ছে ডিম, অ্যাকচুয়াল ডিমের মতো, ডিমের মতো। তারপর আর তোমাকে আমি বলি, যে জালমুড়ি খাই না আমরা, এরকম ঠুঙ্গা বানানো হয় জালমুড়ির, হ্যাঁ হ্যাঁ। এরকম। তো অথবা টুপি থাকে, ওই যে সেন্টার ক্রসের যে খ্রিস্ট ধর্মের যে উৎসব গুলো হয়, টুপি পরে না মাথায়, তো ওই টুপির মতো এই উপরের পাটটা তুমি যদি কাইটে ফেলো, এইটুকু কাইটে ফেললা, মানে ছুরি দিয়ে কাইটে ফেললা, তো কাটার পরে ব্যাপারটা কেমন হবে বলতো? ওই ছাকনি আছে না, ওই শেপের। হ্যাঁ, সাকুনির মতো, হ্যাঁ। তাহলে উপরের কাটার পরে তুমি এই অংশটা যদি বাইরে থেকে দেখো, মানে উপর থেকে তুমি যদি দেখো, ব্যাপারটা এরকম না? মানে মাথাটা কাটে ফেলছি আর কি, এরকম না? এই যে যে শেপটা না, এই যে ডিমের মতো দেখতে হালকা, এই শেপটাকে বলা হচ্ছে উপবৃত্ত। এই যে ঠিক এই যে এই